নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প রাজজোটক। বিবাহ বিনোদ কিছুতেই করিবে না। সর্বনাশ, এ বলে কি? বয়স মাত্র 25, স্বাস্থ্য ভালো, দেখিতে চমৎকার, কলিকাতা শহরে নিজের একখানি বাড়ি, চাকরি করে, 100 টাকা বেতন, তাহার উপর না আছে বাপ মা, না আছে আত্মীয় স্বজন, অথচ বলে বিবাহ করিবে না। কন্যা দায়গ্রস্ত পিতা যাহারা, তাহারা তো অবাক। কেহ বলেন রোগটোগ আছে, কেহ বলে দাও মারিতে চায়। এমনি করিয়াই কাটিল কিছুদিন। তাহার পর সে বৎসর তখন বসন্তকাল। কলিকাতা শহরেও কোকিল ডাকিতেছিল, প্রজাপতি উড়িতেছিল, এবং শুধু সেই জন্যই কিনা জানি না, হঠাৎ শোনা গেল বিনোদ বিবাহ করিয়াছে। বিবাহ করিয়াছে, অথচ বউটি তেমন ভালো নয়, অর্থাৎ সুন্দরী নয়। মনের মিল হইয়াছে কিনা কে জানে, কিন্তু নামের মিল হইয়াছে চমৎকার। বিনোদের নাম বিনোদ, আর তার বউয়ের নাম বিনোদিনী। বিনোদ বলে, তা হোক, ওর কাছে আমি যাব না, ও রইল ওর বাপের বাড়িতে। বিনোদিনীর বাপের বাড়ি কলিকাতার কাছাকাছি ছোট্ট একটি গ্রামে। বিবাহ হইয়াছে বসন্তকালে, তাহার পরেই আসিল গ্রীষ্ম, এবং তাহার পরেই বর্ষা। কবিরা বলেন, বর্ষায় বিরোহিণীদের নাকি বড় কষ্ট হয়। বিনোদের দয়ার শরীর, কষ্ট সে কাহারও সহ্য করিতে পারে না। সেদিন শনিবার, সকাল সকাল আপিসের ছুটি। বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে দেখা গেল বিনোদ চলিয়াছে হাওড়া স্টেশনের দিকে। তাহার পর কেমন করিয়া না জানি অন্যমনস্কভাবে সন্ধ্যার অন্ধকারে সে গিয়া দাঁড়াইল বিরোহিণী বিনোদিনীর বাপের বাড়ির দরজায়। 4 মাস আগে যাহাকে সুন্দরী বলিয়া মনে হয় নাই, সেদিন বাদল রাত্রে লণ্ঠনের আলোকে তাহাকেই সহসা অসামান্যা সুন্দরী বলিয়া মনে হইতে লাগিল। সারাটি রাত্রে চোখে ঘুম আসিল না। প্রস্ফুটিত পুষ্পের মতো পূর্ণ যৌবনা বিনোদিনীকে লইয়া হাসিতে গল্পে রাত্রিটা তাহার কাটিল মন্দ নয়। পরদিন রবিবার। সকাল হইতে বৃষ্টির বিরাম নাই। খড় চালের ছাঁচ গড়াইয়া ঝরঝর করিয়া জল ঝরিতেছে, আর ঘরের ভিতর খোলা জানালার পাশটিতে বিনোদ আর বিনোদিনী মুখোমুখি শুইয়া। কি আনন্দে যে দিনটা তাহাদের কাটিল তা তাহারাই জানে। আজিকার রাত্রিটি ফুরাইলেই বাস, কাল সোমবার বিনোদকে কলিকাতায় ফিরিতে হইবে। কথা যেন আর তাহাদের শেষই হয় না। বিনোদ হঠাৎ বলিয়া বসিল, আচ্ছা বিনোদিনী, আমাদের এত সুখ সইবে তো? বিনোদিনী বলিল, ও কি কথা গো, কেন সইবে না কেন? ধরো হঠাৎ যদি আমি মরে যাই। ছি, বলিয়া বিনোদিনী 2 হাত দিয়ে বিনোদের মুখখানা চাপিয়া ধরিল। বিনোদ বলিল, ছাড়ো। বিনোদিনী বলিল, আর বলবে? বলবো না। বিনোদিনী তখন ছাড়িয়া দিল, বলিল, না, ও কি কথা, ছি। বিনোদ বলিল, ভালো তুমি তাহলে আমাকে বাসো। বিনোদের মুখের পানে তাকাইয়া সলজ্জ একটুখানি হাসিয়া সে মাথা হেঁট করিল। বিনোদ তাহাকে বুকের কাছে টানিয়া আনিয়া বলিল, জানি। শনিবার আপিস ছুটির পর বিনোদকে আজকাল আর কলিকাতায় দেখা যায় না। প্রতি শনিবার সে বিনোদিনীর কাছে যায়, রবিবার থাকে, আবার সোমবার ফিরিয়া আসে। এমনি করিয়া 1টি বৎসর কাটিল। তাহার পর দ্বিতীয় বৎসরটাও আরম্ভ হইয়াছিল ঠিক তেমনি করিয়াই।
কিন্তু শেষ পর্যন্ত তাহা আর টিকিল না। বিনোদিনী হইল একটি সন্তানের জননী। যৌবনের উচ্ছলতা তখন অনেকটা কমে আসিয়াছে। বিনোদ বলিল, চলো এবার কলকাতায় চলো। কথাটা বিনোদ অনেকবার বলিয়াছে, কেন জানি না বিনোদিনী কোনোবারই রাজি হয় নাই। এবার আর সে না বলিতে পারিল না। ছেলে কোলে লইয়া বিনোদিনী তাহার কলকাতার বাড়িতে আসিয়া প্রবেশ করিল। ফাঁকা বাড়ি, নিজেই গৃহিণী, নিজেই সব। রান্না করিবার জন্য বিনোদ একজন লোক ডাকি আনিল, ছেলে ধরিবার জন্য একটা ঝি রাখিল। বিনোদিনীর কোনো রকম কষ্ট যাহাতে না হয় বিনোদ তাহার ব্যবস্থা করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, দুদিন পরেই দেখা গেল রাঁধুনি এবং ঝি বিনোদিনী দুজনকেই ছাড়াইয়া দিয়াছে। বিনোদ বলল, ওদের ছাড়ালে কেন? বিনোদিনী বলিল, মিছিমিছি টাকা খরচ, তার চেয়ে তোমার মাইনেটা আমার হাতে এনে দিও, যেমন করে হোক আমি চালিয়ে নেব। বিনোদ বলিল, কচি ছেলে নিয়ে কষ্ট হবে না? বিনোদিনী বলিল, তা হোক, কষ্ট হয় আমার হবে। বিনোদ এ কৃপণতা পছন্দ করে না, তবু সে চুপ করিয়া রহিল। প্রতিবাদ করিবার প্রবৃত্তি হইল না। মাসের প্রথমেই বিনোদিনী হাত পাতিয়া বসে। মাইনে পেলে? কই দাও। টাকাটা হাতে তুলিয়া বিনোদকে দিতে কোনো দিনই হয় না। বিনোদিনী আদায় করিয়া লইতে জানে। কিছুদিন পরেই ছেলেটা পড়িল অসুখে। বিনোদ ডাক্তার আনিল, ঔষধের ব্যবস্থা করিল, অথচ বিনোদিনীর কাছে একটি পয়সাও সে চাহিল না। ছেলেটি সারিয়া উঠিলে বিনোদিনী একদিন মুখ ভার করিয়া বলিল, তুমি আমাকে মিছে কথা বলেছ। বিনোদ জিজ্ঞাসা করিল, কখন? বিনোদিনী বলিল, মাইনে তুমি আরও বেশি পাও, নইলে ডাক্তার ওষুধের টাকা কোথায় পেলে? বিনোদ বলিল, ব্যাংকে আমার কিছু টাকা আছে। সংবাদটা শুভ শুনিয়া বিনোদিনী হাসিয়া ফেলিল, বলিল, কত টাকা? কই আমাকে তো কোনো দিন বলনি। বিনোদ বলিল, আমাকে তো কোনো দিন জিজ্ঞাসা করনি। কিন্তু জিজ্ঞাসা আবার করিতে হয় নাকি? স্ত্রীর কাছে স্বামী সব কথা খুলিয়া বলিবে, কপটতা ছলচাতুরি কিছুই করিবে না, ইহাই তো নিয়ম। বিনোদিনী খুশি হইয়াও যেন খুশি হইতে পারিল না। তাহার বুকের ভিতরটা কেমন যেন করিতে লাগিল। বিনোদিনী বলিতে লাগিল, মিছিমিছি ডাক্তারি ওষুধে অতগুলো টাকা খরচ করলে। কালীঘাটের মা কালীর কাছে আমি মানত করেছিলাম, ছেলে আমার তাইতে সেরেছে, তা জানো? বিনোদ বলিল, তা হবে। বিনোদিনী বলিল, তা হবে নয়, কাল রবিবার, চলো কাল সকালে মানতটা শোধ করে আসি। মানত এমন বিশেষ কিছুই নয়, খরচ সামান্যই। ৫.৫ আনার সন্দেশ, এদিক ওদিক ২-৪টে পয়সা, আর যাওয়া আসা রিক্সা ভাড়া। গঙ্গা স্নান এবং পূজা শেষ করিয়া সন্দেশের ঠোঙা হাতে লইয়া রিক্সায় চড়িয়া তাহারা বাড়ি ফিরিতেছিল। মোড়ের মাথায় গাড়ি ঘোড়ার ভিড়ের জন্য রিক্সাওয়ালা দাঁড়াইয়া পড়িল। বিনোদের কোলে ছেলে, বিনোদিনীর হাতে সন্দেশের ঠোঙা। ছোট একটি ছেলে রিক্সার পাশে আসিয়া হাত পাতিয়া দাঁড়াইল। মিনতি কাতর কণ্ঠে বলিল, কিছু খেতে দাও মা, বড় খিদে পেয়েছে। বিনোদিনী গম্ভীরভাবে মুখটা ফিরাইয়া লইল। বিনোদ বলিল, দাও না ওই ঠোঙা থেকে কিছু। কথাটা বিনোদিনী যেন শুনিতেই পাইল না। ভিখারি ছেলেটা আবার ডাকিল, মা। বিনোদিনী দেখিল ক্ষুধার্ত ছেলেটার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তাহার নিজের কাছে কিছুই নাই। বিনোদিনীর দিকে তাকাইয়া সে আবার বলিল, দাও না গো ওই থেকে দুটো। কথাটা তাহার শেষ হইল না।
বিনোদিনী বলিল, না। গাড়ি ছাড়িয়া দিল। ছেলেটা পিছু পিছু ছুটিয়াছে বোধ হয়। বিনোদের কানে আসিয়া বাজিল, মা গো। তাহার পর রিকশার ঠুং ঠুং শব্দ ছাড়া আর যেন কিছুই সে শুনিতে পাইল না। চোখের সম্মুখে এক ফালি রৌদ্রধূসর আকাশ, রাস্তার দুপাশে বড় বড় বাড়ি, মুদির দোকান, স্যাকরার দোকান, পানের দোকান, চায়ের দোকান, সব কিছু পার হইয়া রিকশা যে কখন তাহাদের দরজায় আসিয়া দাঁড়াইয়াছে বিনোদ কিছুই বুঝিতে পারে নাই। বিনোদিনীর ডাকে তাহার চমক ভাঙিল। নামো, ঘুম পাচ্ছে নাকি? বিনোদ গাড়ি হইতে নামিল। ঘরে ঢুকিয়া বিনোদিনী হাসিতে হাসিতে বলিল, জানি আমি ঠাকুর দেবতায় তোমার বিশ্বাস নেই, জোর করে ধরে নিয়ে গিয়েছিলাম, তাই বুঝি তোমার ঘুম পাচ্ছে না? দেখো তো আবার বলে কি না, এই ঠোঙা থেকে রাস্তার ওই ভিখিরিটাকে নাও খাও বলিয়া ঠোঙা হইতে গোটা কতক সন্দেশ সে বিনোদের হাতের কাছে ধরিয়া দিল। বিনোদ তাহার টেবিলের ড্রয়ার টানিয়া মানি ব্যাগটা বাহির করিয়া লইয়া বলিল, আসছি। ঠাকুরদের ফেলে এই অসময়ে। আর কিছু না শুনিয়া বিনোদ বাহির হইয়া গেল। মোড়ের মাথায় যেখানে তাহাদের রিকশাটা দাঁড়াইয়াছিল বিনোদ সেইখানে গিয়া দাঁড়াইল। এদিক ওদিক তন্ন তন্ন করিয়া বহুবার খুঁজিল, কিন্তু সেই ভিখারি ছেলেটার দেখা সে পাইল না। ক্ষুধার্ত বালক আবার কাহার পিছু পিছু কোথায় চলিয়া গিয়াছে কে জানে। তাহারই সন্ধানে বিনোদ রাস্তায় রাস্তায় বৃথাই খানিকটা ঘুরিয়া মরিল। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হইয়া বাড়ি যখন সে ফিরিল, বেলা তখন অনেক হইয়াছে। দেখিল উনানে আগুন দিয়া বিনোদিনী রান্না করিতে বসিয়াছে, আর ছেলেটা উঠানে নর্দমার কাছে গড়াগড়ি দিয়া চিৎকার করিতেছে। ব্যাপার দেখিয়া বিনোদের আপাদমস্তক জ্বলিয়া গেল। ছেলেটাকে কোলে তুলিয়া আপন মনেই বলিতে লাগিল, কী রকম স্বভাব যে কে জানে, একটা লোক রাখলে। কথাটা শেষ হইবার আগেই বিনোদিনী বলিয়া উঠিল, কি বললে? ভিখারি ছেলেটাকে না পাইয়া একেই তাহার মনের অবস্থা খারাপ হইয়াইছিল, তাহার উপর খোকা কিছুতেই চুপ করিতেছে না। বিনোদ বলিল, বলছি তোমার মাথা, একটা লোক রাখলে কি এমন ভাগবত অশুদ্ধ হয়ে যেত? বিনোদিনী বলিল, না না, ওই যে স্বভাব না কি বললে? বিনোদ বলিল, তোমার স্বভাব বড় খারাপ। বিনোদিনী বলিল, হ্যাঁ, শহুরে মেয়ের মতো খুব যদি খরচ করিয়ে দিতে পারতাম তাহলে স্বভাব আমার ভালো হতো। এসো খাবে, এসো তাড়াতাড়ি। বিনোদ খাইতে বসিল, কিন্তু বসিল আর উঠিল, খাইতে সে পারিল না কিছুই। বিনোদিনী ভাবিল সে রাগ করিয়া খাইল না, এবং তাহার জন্য সারাদিন ধরিয়া বিনোদিনী গজগজ করিতে লাগিল, আমি সেরকম মেয়ে নই বাবা, স্বামীর একা ঘর পেয়ে দুদিনে সব উড়িয়ে পুড়িয়ে দেব, আমার দ্বারা তা চলবে না। তার জন্যে যদি স্বভাব খারাপ বলো তো বলো, আমার বয়েই গেল। বিনোদ দেখিল বাড়িতে আজকাল দুধ আসে না, ঘি আসে না, মাছ আসে না, নিতান্ত গরিবের মতো খাওয়া দাওয়া চলিতেছে। ছেঁড়া কাপড় পরিয়া বিনোদিনী ঘুরিয়া বেড়ায়। ভালো কাপড় জামা আনিয়া দিলে সেসব সে বাক্সে তুলিয়া রাখে, ভালো খাবার আনিয়া দিলে চিৎকার করিতে থাকে। বিনোদ বলিয়া বলিয়া হয়রান হইয়া গিয়াছে। বেশি কিছু বলিতে গেলে বিনোদিনী ভাবে তাহার বাপ মা গরিব, স্বামী বোধহয় তাহারই ইঙ্গিত করিতেছে, এবং এই লইয়া শেষ পর্যন্ত ব্যাপারটা অত্যন্ত বিশ্রী হইয়া ওঠে। বিনোদ তাই চুপচাপ বাড়িতে ঢোকে, আবার চুপচাপ বাড়ি হইতে বাহির হইয়া যায়। স্বভাবের পরিবর্তন যে বিনোদিনীর কোনোদিনই হইবে না তাহা সে বুঝিতে পারিয়াছে। হোটেলে রেস্টুরেন্টে খাইয়া বেড়ায়, বাড়িতে দুবেলা না খাইলে নয়, তাই সে নামমাত্র একবার করিয়া খাইতে বসে। মাসের প্রথম বিনোদের বেতনটা সেদিন বিনোদিনীর হাতে আসিয়া পৌঁছিয়াছে।
মনের অবস্থা বোধ করি তাহার ভালো ছিল। আহারাদির পর ঘর সংসারের কাজকর্ম সারিয়া বিনোদিনী হাসিতে হাসিতে বিনোদের ঘরে আসিয়া ঢুকিল। শুইয়া শুইয়া বিনোদ একটা বই পড়িতেছিল। মুখ তুলিয়া বিনোদিনীর দিকে তাকাইল। মন্দ লাগিল না। কি যেন সে বলিতে যাইতেছিল, এমন সময় বিনোদিনী বলিয়া বসিল, দিয়েছি আচ্ছা করে আজ শুনিয়ে। বিনোদ জিজ্ঞাসা করিল, কাকে? বিনোদিনী বলিল, ওই যে গো, ও বাড়ির সেই বউটাকে। রোজ আসবে আর রোজ হাত পাতবে। দিদি 4টি চিনি দেবে, 4টি আলু দেবে, একটু দুধ দেবে, একটা পান দেবে। কেন, আমি কি দান ছত্র খুলেছি নাকি? আজ আমি এমন বলা বলেছি, লজ্জা থাকে তো আর আসবে না। বিনোদ বলিল, আবার সে বইয়ে মন দিয়াছিল। বিনোদিনী বলিল, কথাটা বুঝি তোমার ভালো লাগলো না? বিনোদ বোধ করি অন্যমনস্কভাবেই বলিয়া বসিল, না। বিনোদিনী বলিল, কেন না কেন? বিনোদ বলিল, দিলেই পারতে। রোজ রোজ চাইবে আর রোজ দেব? বিনোদের কোনো জবাব পাওয়া গেল না। সে চুপ করিয়া রহিল। তার বেলা চুপ করে রইলে যে, জবাব দাও। বিনোদ নিরুত্তর। বিনোদিনী বোধহয় রাগ করিল। বলিল, বুঝেছি, তাই তো বলি সুন্দরী মেয়ে এত ঘন ঘন আমাদের বাড়ি আসে কেন? ও সব চাওয়া পাওয়া তাহলে ওর ছল। বিনোদ বলিল, তার মানে? বিনোদিনী বলিল, ওর মতলব খারাপ, তোমারও নজর পড়েছে ওর দিকে। বিনোদ এইবার রাগিয়া উঠিল। বলিল, ছোট লোক। এই ছোট লোক কথাটি বিনোদিনী অনেকবার শুনিয়াছে। আজ আর তাহার সহ্য হইল না। এই লইয়া শেষ পর্যন্ত একটা তুমুল কাণ্ড করিয়া বসিল। কাঁদিতে কাঁদিতে বলিল, আমি ছোট লোক, আমার স্বভাব খারাপ, আমি তোমার সব উড়িয়ে পুড়িয়ে দিলাম, আমাকে বিয়ে করে তোমার মান সম্মান সবই গেল। বেশ, তাহলে আমি বিদেয় হই। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে একটি বড় লোকের মেয়ে বিয়ে করে সুখে থাকো। বিনোদও প্রথম দিকে উত্তেজিত হইয়া 2-4 কথা বলিয়াছিল। শেষের দিকে তাহার নীরবতা বিনোদিনীকে যেন আরও বেশি নাচাইয়া তুলিল। বলিল, আমি পুরনো হয়ে গেছি কি না আর আমাকে ভালো লাগছে না, কিন্তু এখন আমি মরব না। বাপের বাড়ি গিয়ে বেঁচে থেকে সব দেখব, দেখব কত বড় লোকের মেয়ে কত তোমাকে সুখে রাখে। বিনোদিনীর একটা কথা বিনোদের বড় সত্য বলিয়া মনে হইল। মনে হইল বিনোদিনী সত্যই হয়তো তাহার কাছে পুরাতন হইয়া গিয়াছে। কিছুদিনের জন্য তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দিলে মন্দ হয় না। সেই ব্যবস্থাই হইয়াছে। বিনোদিনী অনেক দিন বাপের বাড়ি যায় নাই। এইবার কিছুদিনের জন্য সে পল্লীগ্রামে তার মা বাপের কাছে গিয়া থাকিবে। এখন পৌষ মাস। পৌষ মাসে যাইতে নাই, যাইবে মাঘ মাসের প্রথমে। কিন্তু এদিকে একটা ভারী খারাপ ব্যাপার ঘটিয়া গেল। কিছুদিন হইতে বিনোদের শরীরটা বেশ ভালো চলিতেছিল না। কিছু খায় না, অথচ খাইবার ইচ্ছাও নাই। রাত্রে ভালো ঘুম হয় না। প্রত্যহ সন্ধ্যার দিকে মনে হয় যেন একটু একটু জ্বর হইতেছে। শীতকালের রাত্রে ঘাম যে কেন হয় বুঝিতে পারে না। এতদিন ব্যাপারটাকে বিনোদ গ্রাহ্যই করে নাই। ভাবিয়াছিল এসব ঘটিতেছে শুধু মানসিক দুশ্চিন্তার দরুন। জ্বরটা হঠাৎ একদিন একটু বেশি হওয়ায় সে আর চুপ করিয়া থাকিতে পারিল না। তাহার এক বন্ধু ডাক্তারের কাছে গিয়া পরামর্শ চাহিল। ডাক্তার বন্ধু পরীক্ষা যাহা করিবার করিলেন। প্রথমে শুধু পরিশ্রম করিতে নিষেধ করিয়া ও চেঞ্জে যাইবার উপদেশ দিয়া আসল কথাটা তিনি গোপন করিতেছিলেন। কিন্তু বিনোদের কেমন যেন সন্দেহ হইল। জিজ্ঞাসা করিল, বলো না টিবি হয়েছে কি না?
আমি বুঝতে পারছি। ডাক্তার বলিলেন, হ্যাঁ, দিন 10 পরে আমি আবার দেখব। স্ত্রী পুত্রকে সরিয়ে দাও, নইলে নিজে কোনো স্যানাটোরিয়ামে চলে যাও। বিনোদের বুকের ভেতরটা কেমন যেন দূর দূর করিতে লাগিল। শেষ পর্যন্ত যক্ষ্মাই হইল তাহার। এ রোগে মানুষ বড় একটা বাঁচে না, নিজে তো মরেই, এমনকি কাছে যাহারা থাকে তাহাদেরও মারিয়া যায়। কিন্তু কেন? এ মারাত্মক ব্যাধি তাহার কেন হইল? ইহার জন্য কি তাহার স্ত্রী দায়ী? এমনই সব নানা কথা ভাবিতে ভাবিতে বিনোদ বাড়ি ফিরিল। বাড়ি ফিরিয়াই সে তাহার নিজের ঘরে ঢুকিয়া বিনোদিনীকে বলিল, এ ঘর থেকে তোমার জিনিসপত্র সরিয়ে নিয়ে যাও। এ ঘরে আজ থেকে আমি একা থাকব। বিনোদিনী বলিল, পারব না। সারাদিন খেটে খুঁটে এইসব রাজ্যির জিনিসপত্র আমি এখন টেনে টেনে সরাই। কেন? মাসের তো আর 3টে দিন বাকি আছে। 3 দিন পরেই তো আমি বিদে হব। এই 3টে দিন আর সইছে না তোমার? বিনোদ বলিল, থাক, তবে আমি ওই সিঁড়ির পাশের ঘরটায় চলে যাচ্ছি। বিনোদিনী বলিল, আমি তোমার এত বিষ হয়ে গেলাম, এত চক্ষুশূল? মুখে কিছু না বলিয়া নিজের বিছানাটা তুলিয়া লইয়া বিনোদ ঘর হইতে চলিয়া গেল। 2রা মাঘ বিনোদিনীর যাইবার দিন স্থির হইয়াছে। বিনোদিনীর ছোট ভাই আসিবে, আসিয়া তাহাদের লইয়া যাইবে। বিনোদ মনে মনে ঠিক করিয়াছে, বিনোদিনীকে বাপের বাড়ি পাঠাইয়া দিয়া হয় সে একলা এই বাড়িতেই থাকিবে, আর নয়তো কোথাও কোনো স্যানাটোরিয়ামে চলিয়া যাইবে। কিন্তু বিধাতা বোধ করি বাদ সাধিলেন। যাইবার আগের দিন বিনোদিনী ঢুকিয়াছিল বিনোদের ঘরে তাহার সঙ্গে ঝগড়া করিবার জন্য। তাই বলে মনে করো না যে আমি জন্মের মতন যাচ্ছি। আবার তুমি ঘরে ঢুকেছ? বিনোদ চিৎকার করিয়া বলিতে গেল, বেরো! এবং বলিতে গিয়াই কাশি, আর তাহার সঙ্গে সঙ্গে মুখ দিয়া খানিকটা কাঁচা রক্ত। বিনোদিনী কাছে আগাই আসিল, বলিল, ও কি রক্ত? বিনোদ বলিল, হ্যাঁ, চলে যাও এখান থেকে, নইলে তুমিও মরবে। বিনোদিনী এক দৃষ্টে তাহার মুখের পানে তাকাইয়া রহিল। 2 চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া আসিল। ঠোঁট 2টা থরথর করিয়া কাঁপিতে লাগিল। কি যেন বলিতে গিয়াও বলিতে পারিল না। বিনোদ বলিল, এখনো দাঁড়িয়ে রইলে? বিনোদিনী তাহার বিছানার উপর ভালো করিয়া চাপিয়া বসিল। নিজেকে খানিকটা সামলাইয়া লইয়া বলিল, এ ব্যায়াম তোমার কবে থেকে হলো? বিনোদ বলিল, এ কি, তুমি জানো? বিনোদিনী বলিল, জানি, আমাদের গাঁয়ের তিনু কাকার হয়েছিল। কেউ তার পাশ ঘেঁষত না, মরে গেল। শেষের কথাটা বলিতে গিয়া আবার তাহার চোখ 2টা জলে ভরিয়া আসিল। দিদি! ডাক শুনিয়া বিনোদিনী তাকাইয়া দেখিল তাহার ছোট ভাই হারু দরজার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, আমাকে নিতে এলি হারু? হারু বলিল, জামাইবাবু লিখেছিল যে। বিনোদিনী বলিল, যাওয়া আমার হলো না হারু, আমি একখানা চিঠি লিখে দিই, তুই এক্ষুনি বাড়ি চলে যা, গিয়ে মাকে আর মেজদাকে পাঠিয়ে দিগে, বুঝলি? বিনোদ ডাকিল, শোনো। বিনোদিনী ঘরে ঢুকিয়া বলিল, কি? ও আবার কি করছো? সবাইকে মারবে নাকি? বিনোদিনী বলিল, মেয়েরা সহজে মরে না, তুমি থামো, খোকাকে বাঁচাতে হবে তো। গ্রাম হইতে বিনোদিনীর মা আসিলেন, মেজদাদা আসিল। ফাঁকা বাড়ি, এই কয়জন মানুষেই আবার গম গম করিতে লাগিল।
মা রহিলেন খোকাকে আগলাইয়া। মেজদা ডাক্তার এবং ঔষধপত্রের ব্যবস্থা করিতে লাগিলেন। আর বিনোদিনী কাহারও কোনো নিষেধ বারণ না শুনিয়া বিনোদের কাছে পড়িয়া রহিল। ডাক্তার আসিলে বিনোদিনীকে ঘর হইতে বাহির হইয়া যাইতে হয়। নিউমোথোরাক্সের সময় তাহাকে সেখানে থাকিতে দেয় না। দরজার কাছে তখন সে কান পাতিয়া দাঁড়াইয়া থাকে। ডাক্তারের প্রত্যেকটি কথা উদ্গ্রীব হইয়া শুনিবার চেষ্টা করে, কিন্তু সেখান হইতে কিছুই শুনিতে পায় না সে। মাসখানেক পরে দেখা গেল বিনোদের জ্বর বন্ধ হইয়াছে, রক্ত কাশি সবই বন্ধ হইয়া গিয়াছে। কিন্তু ডাক্তার তখনও আসেন। রীতিমতো চিকিৎসা চলিতে থাকে। বিনোদিনী কিছুই বুঝিতে পারে না। একদিন সে তাহার মেজদাকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, ডাক্তার কি বলে মেজদা? উনি কেমন আছেন? মেজদা বলিল, ভালো। বিনোদিনী বলিল, ভালো তো আমি চোখেই দেখতে পাচ্ছি, কিন্তু শুনেছি নাকি এ রোগ হলে মানুষ বাঁচে না। সেই কথাটা ডাক্তারকে একবার তুমি জিজ্ঞাসা করতে পারো? না, তা আমি পারব না, বলিয়া মেজদা চলিয়া গেল। বিনোদিনী খানিকক্ষণ গুম হইয়া দাঁড়াইয়া রহিল। রোগী দেখিয়া ডাক্তার সেদিন সিঁড়ি দিয়া নিচে নামিতেছিলেন। লজ্জা শরম পরিত্যাগ করিয়া বিনোদিনী নিজেই তাহার সম্মুখে গিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, উনি কেমন আছেন? ডাক্তার বলিলেন, ভালোই আছেন। বিনোদিনী বলিল, ওরকম মন রাখা কথা আমি অনেক শুনেছি। আপনি বলুন, উনি আর কতদিন বাঁচবেন? ডাক্তার ঈষৎ হাসিলেন, বলিলেন, আপনার স্বামী সেরে গেছেন। বিনোদিনী বলিল, এ ব্যারাম হলে মানুষ সারে? ডাক্তার বলিলেন, সারে, তাড়াতাড়ি জানতে পারলে নিশ্চয়ই সারে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। বিনোদিনী খুশি হইয়া বিনোদের ঘরে গিয়া ঢুকিল। সিঁড়ির পাশেই বিনোদের ঘর। সে যে শুইয়া শুইয়া সব কথা শুনিয়াছে তাহা সে বুঝিতে পারে নাই। আজকাল মেজাজ তাহার একটুখানি রুক্ষ হইয়া গিয়াছে। বিনোদিনীকে দেখিয়াই সে বলিয়া উঠিল, আর বুঝি সেবা করতে পারছ না? বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন? বিনোদ বলিল, লজ্জা শরমের মাথা খেয়ে ডাক্তারকে তাই জিজ্ঞাসা করতে গিয়েছিলে আমি কবে মরব? দাঁতে দাঁত চাপিয়া বিনোদিনী বলিল, হ্যাঁ। বলিয়াই সে দুম দুম করিয়া পাশের ঘরে চলিয়া গেল। বুকের ভিতরটা তাহার তোলপাড় করিতে লাগিল। সারা পৃথিবীটা মনে হইল যেন ঘুরিতেছে। না না, সব মিথ্যা, সব ছলনা। সকলেই তাহাকে স্তোক বাক্য দিয়া ভুলাইতে চায়। এ রোগে মানুষ কখনো বাঁচে না। তাহাদের গ্রামের তিনু কাকাকে সে সচক্ষে মরিতে দেখিয়াছে। ময়না বউয়ের বাবা মরিয়াছে, মা মরিয়াছে, দুটি ভাই মরিয়াছে এই রোগে। কাহাকেও সে বাঁচিতে দেখে নাই। ডাক্তার, ঔষধ পথ্য কিছুই নয়। ডাক্তারদের শুধু টাকা লইবার ফন্দি। হরদম তাহাদের টাকা লইতে হয় বলিয়া মুখে তাহারা সান্ত্বনা দেয় ভালো আছে। শিবের অসাধ্য এ ব্যারাম সারাইবার সাধ্য মানুষের নাই। বিনোদিনী তাই আশ্রয় লইল দৈবের। নির্বিচারে চলিল ব্রত উপবাস, পূজা অর্চনা আর নিজের উপর অমানুষিক অত্যাচার। সময় নাই, অসময় নাই, স্নান আর ঠাকুর দেবতার কাছে মাথা কুটিয়া কুটিয়া প্রার্থনা, এই হইল তাহার সারাদিনের কাজ। মা নিষেধ করিলেন, মেজদা নিষেধ করিল, কিন্তু কাহারও নিষেধ বারণ সে শুনিল না। এমনকি বিনোদের ঘরে যাওয়া পর্যন্ত সে বন্ধ করিয়া দিল। বিনোদ একদিন জিজ্ঞাসা করে, কোথায় সে? মেজদা বলে, ডেকে দেব? বিনোদ বলে, না থাক। মনে মনেই ঈষৎ হাসিয়া বলে, আরোগ্য আশাহীন এই পরিচর্যায় নিশ্চয়ই সে পরিশ্রান্ত হইয়া পড়িয়াছে। আর তাহা ছাড়া নিজের মরিবার ভয় তো একটা আছে।
এতদিন পরে হয়তো সে তাহা বুঝিতে পারিয়াছে। বিনোদকে দেখিয়া ডাক্তার বলিলেন, আর ভয় নেই, এবার তুমি চেঞ্জে যাও। তাহাই স্থির হইল। চেঞ্জে যাইবার সমস্ত ব্যবস্থাই ঠিক। জিনিসপত্র বাঁধা ছাঁদা চলিতেছে। এমন সময় মা আসিয়া বিনোদকে খবর দিলেন, বিনোদিনীর ভয়ানক জ্বর আর কাশি। আর কিছু বলিবার প্রয়োজন হইল না। সকলেই বুঝিল তাহার যক্ষা হইয়াছে। হইবার কথাই। বিনোদের চেঞ্জে যাওয়া বন্ধ হইয়া গেল। বিনোদিনীর বাপের বাড়ি যাইবার আগের দিন বিনোদও ঠিক এমনি করিয়াই তাহার যাওয়া বন্ধ করিয়াছিল। ডাক্তার আসিলেন। রোগিণীকে পরীক্ষা করিয়া বলিয়া গেলেন, যক্ষা নয়, নিমোনিয়া। তবু রক্ষা। সকলেই আশ্বস্ত হইল। মা বলিলেন, যখন তখন চান করতে আমি কত বারণ করেছিলাম, কিন্তু বারণ শোনবার মেয়ে ও নয় বাছা। যাই হোক, চিকিৎসা চলিতে লাগিল। অক্সিজেন দেওয়া হইল এবং কয়েকদিন চিকিৎসার পর সেদিন সন্ধ্যায় বিনোদিনী অচৈতন্য অবস্থায় ক্রমাগত ভুল বকিতেছিল। বিনোদ শিয়রের পাশে বসিয়া আছে। এদিকে মা দাঁড়াইয়া আছেন তাহার ছেলেটিকে কোলে লইয়া। বিনোদিনী হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ক্ষীণ কণ্ঠে কি যেন বলিতে লাগিল। এমন সে আজ কয়েকদিন ধরিয়া কতই বলিতেছে, সেদিকে কান দেওয়া কেহই প্রয়োজন মনে করিল না। কিন্তু বিনোদ ছিল কাছেই বসিয়া। সেই শুধু স্পষ্ট শুনিতে পাইল, বিনোদিনী বলিতেছে, আমি ছোট লোক, বড় লোকের মেয়ে একটি এনো, সুখে থেকো, আমি দেখব। তাহার পরেই সব চুপ। বিনোদ তাহার মুখের পানে একাগ্র দৃষ্টিতে তাকাইয়া রহিল। ডাকিল, বিনোদিনী। সে ডাক সে শুনিতে পাইল কি না কে জানে। দেখা গেল তাহার স্তিমিত দুইটি চোখের কোণ বাহিয়া ক্ষীণ দুইটি অশ্রুর ধারা গড়াইয়া পড়িতেছে। ডাক্তার ঘন ঘন নাড়ি দেখিতেছিলেন। হঠাৎ এক সময় উঠিয়া দাঁড়াইলেন। বলিলেন, শেষ। বিনোদের বাড়িখানি আবার তেমনি আগেকার মতোই ফাঁকা। বিনোদিনী চলিয়া গিয়াছে। ছেলেটিকে লইয়া তাহার মাও চলিয়া গিয়াছেন। বিনোদিনীর সঙ্গে তাহার বোধ করি শুধু নামের মিলই হইয়াছিল, মনের মিল হয় নাই। এবং সেই জন্যই কিনা জানি না, বিনোদিনীর শেষ অনুরোধ বিনোদ কিছুতেই রক্ষা করিল না। আবার সে প্রতিজ্ঞা করিয়া বসিয়াছে, বিবাহ সে জীবনে কোনো দিনই করিবে না। এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প রাজজোটক। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।